প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর গঠন এবং উদাহরণ খুবই সহজভাবে আজকে বুঝিয়ে দিব। আজকে যতটা সহজভাবে বুঝিয়ে দিব এর আগে কখনোই তোমাকে এতটা সহজভাবে ইংরেজিকে বোঝায়নি। প্রত্যেকটা ক্লাসে, কোচিংয়ে, প্রাইভেট স্কুলে শিক্ষকরা শুধু ইংরেজিটাকে খুব কঠিন করে প্রেজেন্ট করে আমাদের কাছে, যার ফলে আমাদের কাছে মনে হয় এটা মনে হয় সম্ভব না, পারবো না। বাট সত্য বলতে ইংরেজি অনেক সহজ, যদি তুমি একটু মন দিয়ে বোঝো এটা তোমার কাছে জলের মতো সহজ হয়ে যাবে। সো কথা না বলে আমরা সরাসরি চলে যাব আমাদের মেইন টপিকে। আজকে আমরা আলোচনা করব কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রথমে আমি এই টাইটেলটা সম্পর্কে বলি। প্রেজেন্ট কন্টিনিউয়াস দুইটা শব্দ, একটা হচ্ছে প্রেজেন্ট, প্রেজেন্ট মানে বর্তমান, কন্টিনিউয়াস মানে চলমান, মানে যেটা চলছে, চলবে, চলতে থাকছে, চলছে, এটাই হচ্ছে কন্টিনিউয়াস। এখন আমি ক্লাস করছি, এটাকে যদি ইংরেজিতে বলি এটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি ভাত খাচ্ছি, আমি গান গাইছি, আমি লিখছি, আমি পড়ছি, প্রত্যেকটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। সো আমরা খুব ভালোভাবে গভীরভাবে বোঝার ট্রাই করি। কাকে বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? কাকে বলে? বর্তমানে চলমান আছে এমন ক্রিয়া, এই যে বললাম বর্তমানে চলমান আছে, চলছে এমন ক্রিয়া প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বর্তমানে কোনো কাজ চলছে বা নিকট ভবিষ্যতে চলবে বোঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। এটা বোঝা গেল। এখন আমরা দেখব গঠনটা কি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গঠন। গঠনটা জানতে পারলে তুমি উদাহরণগুলো ভালোভাবে বুঝতে পারবে, মানে বাক্য গঠন করতে পারবে। কিন্তু যদি গঠনটা না বুঝো পারবে না। সো গঠনটা নিয়ে আলোচনা করি। গঠন প্রণালীটা আসলে কি বা কেমন? বলছে প্রথমে সাবজেক্ট। প্রথমে কি? সাবজেক্ট। সাবজেক্টের সাথে এম, ইজ, আর এগুলো যোগ হবে। মানে সাবজেক্ট ধরো আমি বলছে আই রিড, ধরো আমি বলছি যে আমি বই পড়ি, আমি বই পড়ছি। সো আই অ্যাম রিডিং এ বুক। খুব সোজা, মানে আয়ের পরে অ্যাম যোগ হবে। সো সাবজেক্টের পরে অ্যামই যার হবে, ভার্বের সাথে আইএনজি যোগ হবে। এটা গুরুত্বপূর্ণ। ভার্ব যেটা থাকবে, ধরো আমি কি করছি, বই পড়ছি, তাহলে পড়া কি? পড়ার ইংরেজি হচ্ছে রিড, মানে পড়ছি। এটাকে যদি চলমান বানাতে যাই তার রিডের সাথে আইএনজি যোগ করে রিডিং বানাতে হবে। আর এটা মুখে বলছি, আমি প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি। প্লাস অবজেক্ট। সো এই যে এখানে সাবজেক্টের পরে অ্যামি যারটা দিয়েছে, কোন ক্ষেত্রে অ্যাম বসবে, কোন ক্ষেত্রে ইজ বসবে এবং কোন ক্ষেত্রে আর বসবে সেটা এখানে একটু দেখিয়ে দিয়েছি। যদি সাবজেক্ট আই থাকে তাহলে আয়ের পরে শুধু অ্যাম বসবে, দ্যাটস ইট। কিন্তু যদি হি, সি, ই, নেম বা ইট থাকে, মানে কোনো মানুষের নাম এবং ইট থাকে, সেক্ষেত্রে বসবে ইজ। এবং উই, দে, আর এটা যদি থাকে তাহলে বসবে আর। সো এই জিনিসটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো বা তোমরা এটা মুখস্থ করে খাতায় লিখে নিতে পারো, এটা অনেক গুরুত্বপূর্ণ। এখন আমরা সরাসরি চলে যাব এক্সাম্পলে, মানে আমরা একটু উদাহরণটা দেখব। বলছে বর্তমানে কোনো কাজ চলছে, কি? 1 নাম্বার, বর্তমানে কোনো কাজ চলছে এমন ঘটনা থাকলে কি হবে? দেখো বলছে আমি একটি বই পড়ছি, আমি একটি বই পড়ছি। যে প্রথমে আই বসেছে, তারপরে এই যে কি বলেছে, সাবজেক্টের পরে এম ইজ আর বসেছে না, এম বসেছে। রিড থেকে আইএনজি যোগ করে রিডিং করা হয়েছে। এটা হচ্ছে সাবজেক্ট। আমি একটি বই পড়ছি, কি পড়ছি? বই পড়ছি। পড়ার ইংরেজি রিড, কিন্তু এটাকে চলমান করতে যেহেতু আমি পড়ছি, সেক্ষেত্রে আইএনজি যোগ করে এটাকে করা হয়েছে চলমান। সো আই অ্যাম রিডিং এ বুক, আমি একটি বই পড়ছি। ক্লিয়ার? ওকে। তারপরের এক্সাম্পল দেখি। সে ফুটবল খেলছে, খেলছে মানে খেলাটা চলছে। ইংরেজি বলছে হি ইজ। এই যে ইজ বসলো, ইজ কেন বসলো? ওই যে দেখো হি, সি, নেম, ইট থাকলে কি বসবে? ইজ বসবে। এখানে দেখো হি, সি, নেম, ইট থাকলে ইজ বসবে, তাই হির পরে ইজ বসেছে। এখন বলছে ফুটবল খেলছে, খেলছে যেহেতু চলছে, প্লে মানে খেলা, প্লে মানে খেলা, কিন্তু আইএনজি যোগ করে এটাকে কন্টিনিউয়াস করা হয়েছে, প্লেইং ফুটবল। ক্লিয়ার? তারপর আসছে তারা পুকুরে সাঁতার কাটছে। তারা কি করছে? পুকুরে সাঁতার কাটছে, মানে এই যে এখনই সাঁতার কাটছে। দেই আর, ভালো করে দেখো দেই আর কেন বসলো এখানে? এই যে এখানে লিখেছি ইউ, উই, দেই যদি থাকে সেক্ষেত্রে আর বসবে। সো দেই যেহেতু আছে তারপরে আর বসেছে। এখন সাঁতার কাটার ইংরেজি কি? সাঁতার কাটা মানে সুইম। সুইম মানে সাঁতার কাটা, কিন্তু যেহেতু সাঁতার কাটছে এটাকে কন্টিনিউ চলমান করাতে হচ্ছে, সেক্ষেত্রে এখানে দেখো আইএনজি যোগ হয়েছে। সুইম থেকে আইএনজি যোগ করে সুইমিং ইন দ্য পন্ড। পন্ড মানে হচ্ছে পুকুর। সো দে আর সুইমিং ইন দ্য পন্ড, সে পুকুরে সাঁতার কাটছে। এটা কি বুঝতে কঠিন মনে হলো? নো,
এটা খুবই সহজ। ওকে, আমরা আরও উদাহরণ দেখব যে আর কি উদাহরণ হতে পারে, মানে এর গভীর থেকে জ্বর পর্যন্ত আমরা বুঝবো। এবার আসছে নিকটবর্তী কোনো ভবিষ্যৎ, মানে নিয়ার ফিউচার। ফিউচার যদি মানে প্রেজেন্টেই, বাট প্রেজেন্টের মধ্যে সামনে ঘটনাটা ঘটবে। ওকে, আমি আজ রাতে ঢাকা যাচ্ছি, আজকেই যেহেতু যাচ্ছি, যাব কিছুক্ষণ পরে, বাট আজকেই যাচ্ছি, সেক্ষেত্রে এটা কী হবে? আই অ্যাম, এই যে আয়ের পরে স্ট্রাকচারে অ্যাম আছে না, মানে সাবজেক্টের পরে অ্যাম বসবে বা ইজ বসবে, আর বসবে, আই অ্যাম বসেছে। গো, যাওয়ার ইংরেজি হচ্ছে গো, কিন্তু যেহেতু যাচ্ছি, এই যে যাচ্ছি বলা হচ্ছে চলমান, সেক্ষেত্রে এখানে আইএনজি যোগ করা হয়েছে। আই অ্যাম গোয়িং টু ঢাকা টু নাইট, আজকে রাত্রে আমি ঢাকা যাচ্ছি। কঠিন মনে হচ্ছে? নো, সহজ এটা। আর উদাহরণ দেখো, সে আগামীকাল একটি গাড়ি কিনছে, কিনছে, সে আগামীকাল একটি গাড়ি কিনছে। হি ইজ, হির পরে ইজ কেন বসলো? ওই যে আমরা ওখানে স্ক্রিনশটে কোথায়, এই যে হি সি নেম ইট থাকলে ইজ বসবে, আমরা ওখানে দেখিয়েছিলাম না। ওকে, এখন চলে যাব, হি ইজ বাইং কেন হলো? ওই যে আইএনজি যোগ হয়েছে, দেখো, দেখছো আইএনজি যোগ হয়েছে। বাই মানে কেনা, কিন্তু কিনছে, কথাটা কি বলছে? এই যে কিনছে, 6 একারে ছে আছে, এর মানে হচ্ছে কন্টিনিউয়াস। হি ইজ বাইং এ কার টুমোরো, হি ইজ বাইং এ কার টুমোরো। সো এটা কি খুব কঠিন মনে হলো? সত্যি কি কঠিন মনে হলো? এখানে ভার্বের সাথে আইএনজি যোগ করা কি খুব কঠিন? সাবজেক্টের পরে অ্যাম ইজ আর কীভাবে বসবে এটাকে নির্বাচন করা কি খুব কঠিন? না রে ভাই, এতটা কঠিন না। এটা কঠিন মনে কেন করছো? সহজ না? ওকে, আমরা আরও গভীর থেকে দেখব যে আর কি কি নিয়ম এখানে আছে। ওকে, এখন বলছে সাময়িক পরিস্থিতি বা টেম্পোরারি সিচুয়েশান। টেম্পোরারি সিচুয়েশান কেমন? সে আজকাল ইংরেজি শিখছে, মানে একজন আরেকজনকে বলছে যে সে আজকাল ইংরেজি শিখছে। সে মানে কি? হি, হির পরে কি বসে? ইজ বসে। হি ইজ গঠন অনুযায়ী ঠিক আছে। এখন শিখছে ইংরেজি কি? লার্ন, লার্ন মানে শেখা, কিন্তু বলছে শিখছে, এই যে কন্টিনিউয়াস চলমান আছে, তাহলে সেটাকে কি করতে হবে? লার্ন থেকে আইএনজি যোগ করে সেটাকে লার্নিং বানাইতে হবে। এই যে প্রথমে লার্ন লিখেছে, কিন্তু এখানে আইএনজি যোগ করেছে, লার্নিং ইংলিশ থেস ডেইস। হি ইজ লার্নিং ইংলিশ থেস ডেইস। সিম্পল, ভেরি সিম্পল। এর চাইতে সিম্পল সহজ আর কিছু হতে পারে না। তাহলে এটাকে কঠিন মনে করার কি আছে? এখন সব কিছু বুঝলাম, এখানে কিছু নিয়ম একটু বলা হয়েছে, আমরা একটু দেখব, পড়ব। বলছে বিশেষ সতর্কতা। কি সতর্কতা? ওকে, স্ট্যাটিভ ভার্বস, কিছু ভার্ব আছে যেগুলো সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয় না, মানে কিছু ভার্ব আছে। কি সেই ভার্বগুলো সেটাও আমরা জানব। যেমন সি, হেয়ার, লাভ, লাইক, ওয়ান্ট, নো, আন্ডারস্ট্যান্ড, এই ভার্বগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস বসবে না, এগুলো বসবে না। যদিও আমরা এগুলো দেখতে পাবো না, তারপরেও আমি একটু এক্সট্রা করে দিয়ে রাখলাম যেন এই বিষয়গুলো নিয়ে কোনো দিন কোনো কনফিউশন না থাকে। জানা থাকলো ব্যাস, পরবর্তীতে এরকম শব্দ আসলে আমি এটাকে বলতে পারবো যে এটা ভুল। সো আমরা একটু উদাহরণটাও দেখি। বলছে আই অ্যাম নোয়িং ইউ, নোয়িং ইউ কথাটা মিলছে না, এটা হচ্ছে ভুল। এটা কি ভুল? সঠিকটা হবে আই নো ইউ, এটা প্রেজেন্ট ইনডিফিনিট। সরাসরি আই নো, আমি তোমাকে চিনি বা জানি, এটা হচ্ছে সঠিক। সো মাই ডিয়ার অল স্টুডেন্টস, টেন্স অনেক সহজ, আমি মনে করি সহজ। আমি যেভাবে বুঝালাম আমার মনে হয় না এটা তোমার কাছে কঠিন মনে হয়েছে। যদি কঠিন মনে হয় তাহলে বুঝে নিবে যে এটা তোমার অতীতের একটা অভ্যাস, মানে স্কুল, কোচিং, প্রাইভেট সেন্টারে তোমাকে এটাকে কঠিন বুঝিয়ে মানে একাধিক নিয়ম বুঝিয়ে না তোমার মাথাটাকে মানে আউল বাউল করে রেখেছে, যার ফলে আমি যা বুঝিয়েছি হয়তো বা তোমার কাছে কঠিন মনে হয়েছে। বাট কঠিন মনে হলে ক্লাসটা জাস্ট 2-1 বার আর রিপ্লে করে দেখো, তাহলে বুঝে যাবে যে অ্যাকচুয়ালি এখানে কি মধু বা মজা লুকিয়ে আছে। সো আজকে এতটুকুই, দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে। আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, নিজের খেয়াল রাখবে।